আচ্ছা, আমাদের পুরো বিশ্বের যে বাণিজ্য ব্যবস্থা সেটাকে কিন্তু একটা বিশাল রক্ত সঞ্চালন ব্যবস্থার সাথে তুলনা করা যায়, যেখানে পণ্য আর শক্তি মানে তেল গ্যাস এগুলো ধমনী আর শিরার মতো পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে। কিন্তু এই সিস্টেমের মধ্যে এমন কিছু জায়গা আছে যেগুলো খুবই নাজুক, এতটাই যে এগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে পুরো বিশ্ব অর্থনীতি থমকে যেতে পারে। আজ আমরা ঠিক এমনই একটা জায়গার কথা বলবো যাকে বলা যায় বিশ্ব অর্থনীতির হৃৎপিণ্ড, আর সেটা হলো হরমুজ প্রণালী। কখনো ভেবে দেখেছেন পৃথিবীতে এমন কোনো একটা জায়গা থাকতে পারে যেটা বন্ধ হয়ে গেলে গোটা বিশ্বের অর্থনীতিতে রীতিমতো কাঁপুনি ধরে যাবে? কি মনে হয়? চলুন আজ এই প্রশ্নেরই উত্তর খোঁজা যাক। এই জায়গাগুলোকেই বলা হয় মেরিটাইম চোক পয়েন্ট। যেমন ধরুন মালাক্কা প্রণালী বা সুয়েজ খাল, এগুলো হলো বিশ্ব বাণিজ্যের সেই সরু গলি বা বলতে পারেন ধমনী, যেগুলোর ওপর আমাদের সবার দৈনন্দিন জীবন কিন্তু নির্ভর করে। এই যে একটা কানেকশন, আবার একই সাথে এই যে একটা ভঙ্গুর অবস্থা, এটাই হলো গ্লোবাল ট্রেড সিস্টেমের আসল চেহারা। তো এই সব গুরুত্বপূর্ণ চোক পয়েন্টগুলোর মধ্যে একটা আছে যেটাকে বলা হয় বিশ্বের এনার্জি বা শক্তির প্রধান আর্টারি বা ধমনী। হ্যাঁ, আমরা হরমুজ প্রণালীর কথাই বলছি। আর আজ আমরা দেখব কেন এটা বাকি সবগুলোর থেকে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। শুরুতেই এর সাইজটা দেখা যাক। সবচেয়ে সরু যে জায়গাটা সেটা মাত্র ২১ মাইল চওড়া, মানে ধরুন প্রায় ৩৪ কিলোমিটার। একবার ভাবুন, এতটুকুন একটা জায়গার মধ্যে দিয়ে কি বিশাল এক কাণ্ড কারখানা চলে। আর জায়গাটা যেহেতু এত সরু, তাই এখানে জাহাজগুলোর মধ্যে সংঘর্ষ লাগার ঝুঁকিও কিন্তু অনেক বেশি। আর এই সরু পথটা দিয়েই ঠিক কী পরিমাণ এনার্জি যায় শুনলে অবাক হবেন। প্রতিদিন প্রায় 20 মিলিয়ন ব্যারেল তেল। আবার বলছি, প্রতিদিন প্রায় ২০ মিলিয়ন। শুধু এই একটা সংখ্যায় কিন্তু এর গুরুত্বটা বুঝিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ব্যাপারটাকে আরেকটু সহজ করে বলি। এই যে ২০ মিলিয়ন ব্যারেলের কথা বললাম, এর মানে হলো সারা বিশ্বে সমুদ্র দিয়ে যত তেল বাণিজ্য হয় তার ৪ ভাগের ১ ভাগ, মানে পুরো ২৫% যায় এই একটা প্রণালী দিয়ে। বুঝতেই পারছেন, এটা শুধু আঞ্চলিক কোনো ব্যাপার না, এটা একটা গ্লোবাল লাইফলাইন। এই ম্যাপটা দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। খেয়াল করে দেখুন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ইরাক, ইরান, এই সব বড় বড় তেল আর গ্যাস উৎপাদনকারী দেশগুলো তাদের পণ্য বাইরে পাঠাবার জন্য শুধুমাত্র এই একটা পথের উপরেই নির্ভর করে। পারস্য উপসাগর থেকে বেরিয়ে আসার জন্য আর কোনো সামুদ্রিক পথই নেই। আচ্ছা, একটা প্রশ্ন তো আসতেই পারে, এই প্রণালীটা নিয়ে সবসময় এত উত্তেজনা, এত টেনশন কেন থাকে? এর উত্তরটা আসলে লুকিয়ে আছে এর ভূগোল আর ভূ রাজনীতির এক জটিল মিশ্রণের মধ্যে। ব্যাপারটা হলো, প্রণালীটার ঠিক উত্তর দিকেই ইরানের অবস্থান। আর এই ভৌগোলিক অবস্থানের কারণেই কিন্তু হরমুজের ওপর তাদের একটা কৌশলগত বা স্ট্র্যাটেজিক কন্ট্রোল আছে। আর এটাই এই অঞ্চলের সমস্ত ভূ রাজনৈতিক টেনশনের একদম মূল কারণ। ইরান কিন্তু এখানে কোনো বড় বড় যুদ্ধজাহাজ দিয়ে যুদ্ধ করার স্ট্র্যাটেজি নেয় না। তারা ব্যবহার করে এসিমেট্রিক কৌশল। মানে কি? মানে হলো, তারা ছোট কিন্তু খুব দ্রুতগতির বোট, ড্রোন, এমনকি চালকবিহীন নৌযান ব্যবহার করে। আর তাদের সবচেয়ে বড় কৌশল হলো সোয়ার্ম ট্যাকটিক্স, মানে মৌমাছির ঝাঁকের মতো একসাথে অনেকগুলো ছোট বোট দিয়ে আক্রমণ করা। মূল উদ্দেশ্যটা খুবই পরিষ্কার: কম খরচে বড় কোনো নৌবাহিনীকে চ্যালেঞ্জ করা আর যখন তখন জাহাজ চলাচলে বাধা তৈরি করা। এর মানে কি দাঁড়ালো? মানে হলো, পুরো প্রণালীটা কিন্তু বন্ধ করারও দরকার নেই। যেমনটা আইএনএসএস-এর এই কথাটা বলছে, সামান্য একটা ঝামেলা হলেই বা আংশিকভাবেও যদি জাহাজ চলাচল বন্ধ হয়, তাহলে সাথে সাথে পুরো পৃথিবীতে জ্বালানির দাম আর জাহাজের বিমার খরচ আকাশে উঠে যায়। প্রভাবটা এতটাই সরাসরি। তো চলুন এবার একটু কল্পনা করা যাক, যদি এই শক্তির ধমনীটা সত্যিই বন্ধ হয়ে যায়, যদি এখানে রক্ত জমাট বেঁধে যায়, তাহলে এর ফলটা ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে। প্রথমত, প্রণালী বন্ধ হওয়ার মানে হল ইরাক, কুয়েত, বাহরেইন, কাতার, এমনকি ইরান পর্যন্ত এই দেশগুলোর তেল রপ্তানির মূল রাস্তাটাই পুরোপুরি বন্ধ হয়ে যাবে। সোজা কথায় তাদের অর্থনীতি বলতে গেলে অচল হয়ে পড়বে। ব্যাপারটা কিন্তু শুধু তেলের মধ্যেই সীমাবদ্ধ না। লিকুইফাইড ন্যাচারাল গ্যাস মানে এলএনজিওর জন্য হরমুজ প্রণালী ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। সারা বিশ্বের মোট এলএনজি বাণিজ্যের প্রায় ১৯% আসে মাত্র দুটো দেশ থেকে,
কাতার আর সংযুক্ত আরব আমিরাত, আর তাদের পুরো সাপ্লাইটাই কিন্তু এই একটা প্রণালী দিয়েই যায়। আর এখানেই হলো আসল ভয়ের কারণ। তেলের জন্য না হয় কিছু বিকল্প পাইপলাইন আছে, কিন্তু এই বিশাল পরিমাণ এলএনজি রপ্তানি করার জন্য আর কোনো রাস্তাই খোলা নেই। তার মানে হরমুজ বন্ধ, তো এই সাপ্লাইও পুরোপুরি বন্ধ। এখন কথা হলো, এই সংকটের সবচেয়ে বড় ধাক্কাটা ঠিক কাদের উপর পড়বে? কোন মহাদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে? উত্তরটা খুব সহজ, এশিয়া। চলুন দেখা যাক কিভাবে এই প্রণালীটা এশিয়ার অর্থনীতির জন্য একটা লাইফলাইন হয়ে উঠেছে। এই চার্টটা দেখলেই বিষয়টা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। হরমুজ দিয়ে যে পরিমাণ তেল রপ্তানি হয় তার প্রায় ৮০% যায় এশিয়ার বিভিন্ন দেশে। একবার ভাবুন, ৮০%। এর তুলনায় ইউরোপের দিকে তাকান, তাদের নির্ভরতা মাত্র ৪%। তফাৎটা বিশাল। এশিয়ার যে বড় বড় অর্থনৈতিক শক্তিগুলো আছে, যেমন চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, তাদের সবার এনার্জি সিকিউরিটি কিন্তু সরাসরি এই প্রণালীটার উপর নির্ভর করে। শুধু চীন আর ভারত, এই দুটো দেশ মিলেই প্রায় ৪৪% তেল আমদানি করে এখান থেকে। তার মানে হরমুজ যদি অস্থিতিশীল হয়, তাহলে এই দেশগুলোর অর্থনীতিও টালমাটাল হয়ে পড়বে। আর যদি এলএনজির কথা বলি, তাহলে দক্ষিণ এশিয়ার দেশগুলো, বিশেষ করে বাংলাদেশ, ভারত আর পাকিস্তানের ঝুঁকি তো আরও অনেক বেশি। কারণ তাদের মোট এলএনজি আমদানির প্রায় ২/৩, মানে 2/3 আসে এই একটা পথ দিয়ে। এতক্ষণ ধরে তো আমরা শুধু ঝুঁকি আর সমস্যার কথাই বললাম, তো স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসতে পারে, এই প্রণালীটাকে এড়িয়ে চলার কি কোনো রাস্তা নেই? চলুন এবার সেই বিকল্প পথের খোঁজ করা যাক। হ্যাঁ, কিছু বিকল্প ব্যবস্থা অবশ্যই আছে। সৌদি আরব আর সংযুক্ত আরব আমিরাত কিছু পাইপলাইন তৈরি করেছে, যেগুলো হরমুজ প্রণালীকে পুরোপুরি বাইপাস করে লোহিত সাগর বা ওমান উপসাগরে তেল পৌঁছে দিতে পারে। কিন্তু আসল সমস্যাটা হলো এদের ক্ষমতা বা ক্যাপাসিটি নিয়ে। দেখুন, হরমুজ দিয়ে প্রতিদিন যায় প্রায় ২০ মিলিয়ন ব্যারেল তেল, আর এই সব পাইপলাইনগুলো একসাথে মিলেও সর্বোচ্চ ৫.৫ মিলিয়ন ব্যারেলের বেশি তেল পাঠাতে পারে না। তার মানে প্রায় ১৫ মিলিয়ন ব্যারেল তেলের জন্য কোনো বিকল্পই নেই। এই গ্যাপটা কিন্তু বিশাল। এখানে আরও একটা বড় চিন্তার বিষয় আছে। হরমুজ যদি বন্ধ হয়, তাহলে শুধু যে তেলের সাপ্লাই বন্ধ হবে তাই না, সৌদি আরবের হাতে যে অতিরিক্ত তেল উৎপাদন করার ক্ষমতাটা আছে সেটাও আটকে যাবে। এই অতিরিক্ত ক্ষমতাটাই কিন্তু বিশ্ববাজারের জন্য একটা সেফটি নেটের মতো কাজ করে, যা বিপদের সময় দামকে নিয়ন্ত্রণে রাখে। মানে সংকট মোকাবিলার সবচেয়ে বড় অস্ত্রটাই তখন অকেজো হয়ে পড়বে। তাহলে শেষ প্রশ্নটা এখানেই এসে দাঁড়ায়। সারা বিশ্বে যেখানে এনার্জি চাহিদা দিন দিন বাড়ছে, সেখানে আমরা কি সত্যিই আমাদের ভবিষ্যৎটাকে এমন একটা ভঙ্গুর আর ঝুঁকিপূর্ণ পথের উপর ছেড়ে দিতে পারি? এই প্রশ্নটা কিন্তু আমাদের সবাইকে ভাবাবে।